অসম বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ জারি করেছে। জেলা কমিশনার অভিষেক জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। নির্বাচন কমিশন আগামী 4 মে ভোট গণনার দিন হিসাবে ঘোষণা করেছে। ওই দিন হাইলাকান্দির সরকারি BMHS স্কুল প্রাঙ্গণে ভোট গণনা হবে। ভোট গণনার সময় যাতে জনশান্তি বিঘ্নিত না হয় সেজন্য জেলা কমিশনার 163 ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন, যা কার্যকর থাকবে 3 মে বিকেল 5টা থেকে 6 মে ভোর 5টা পর্যন্ত। গভট BMHS স্কুলের 100 মিটার ব্যাসার্ধে 5 অথবা তার বেশি ব্যক্তির জমায়েত সম্পূর্ণ বন্ধ। কোনো ধরনের আতশবাজি, ফটকা অথবা শব্দ রাসায়নিক প্রভাব সৃষ্টি করতে পারে এমন বস্তু বহনকারী ব্যবহার বন্ধ। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দা, লাঠি, ধনুক, বাণ সহ যে কোনো বিপজ্জনক অস্ত্র বহন অথবা প্রদর্শন বন্ধ। স্কুটার অথবা মোটরসাইকেলে পিলিয়ন রাইডিং করে চলাচল নিষিদ্ধ করা হয়েছে নির্দিষ্ট এলাকায়। সেই সাথে স্লোগান দেওয়া, দেওয়াল অথবা যানবাহনে পোস্টার লাগানো অথবা লিখন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব মিটে গেছে, গণনা এখনও বাকি। তবে তার আগেই অশান্তি। খাস কলকাতার বুকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুমে EVM চুরির অভিযোগ উঠল। সেখানে অসুরক্ষিত অবস্থায় EVM পড়ে রয়েছে এবং বহিরাগতরা ভিতরে ঢুকছে বলে অভিযোগ তুলে তৃণমূল একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। সে নিয়ে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শশী পূজারা ধর্নায় বসেন। সেখানে পৌঁছান বিজেপির তাপস রায় এবং সন্তোষ পাঠক। তাপসকে দেখে জয় বাংলা স্লোগান উঠে, পাল্টা জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপি। এতে উত্তেজনা ছড়ায়। উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের EVM রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ওই স্ট্রংরুমে। তৃণমূল যে CCTV ফুটেজ প্রকাশ করেছে তাতে বেশ কয়েকজনকে দেখা যায়, তার মধ্যে মহিলাও ছিলেন। EVM নিয়ে তারা কিছু করছেন বলে দেখা যায় ভিডিওতে। গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈয়ের দল একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের ম্যাজিক যে কোনো কাজে আসছে না তা বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলে নিশ্চিত হয়েছে। কেননা সমীক্ষার সম্ভাব্য ফলাফলে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যে বিজেপির নেতৃত্বে আবার NDA সরকার গড়বে। এমনকি প্রার্থী হিসাবে 3 গগৈয়ের ক্ষেত্রেও বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলে হতাশার খবর বয়ে নিয়ে এসেছে। সমীক্ষার সম্ভাব্য ফলাফল বলছে, যোরহাট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের পরাজয়ের সম্ভাবনা বেশি। খুয়াং কেন্দ্রে লুরিনজ্যোতি গগৈ এবং শিবসাগরে অখিল গগৈয়ের ক্ষেত্রে 50-50% বলা হয়েছে। অর্থাৎ অখিল এবং লুরিনজ্যোতি জিততেও পারেন, আবার পরাজয়ের সম্ভাবনাও রয়েছে। যোরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর বিরুদ্ধে গৌরব গগৈকে দাঁড় করিয়ে চমক দিয়েছিল বিজেপি। কিন্তু শুরু থেকেই বিজেপি প্রার্থী গোস্বামীর পাল্লা ভারী ছিল। পরিকল্পনা মাফিক প্রচার করেছিলেন তিনি, কিন্তু প্রচারে পিছিয়ে পড়েছিলেন প্রার্থী গৌরব। কেননা গোটা রাজ্যে প্রচার করতে হয়েছে তাকে, ফলে যোরহাটে তেমন প্রচার করতে পারেননি গৌরব। এছাড়া প্রার্থী হিসাবে গৌরবের গ্রহণযোগ্যতাও কম ছিল তুলনামূলকভাবে। 2026 সালের হজ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত ভারতীয় হজযাত্রীদের মধ্যে হঠাৎ করেই তীব্র উদ্বেগ এবং অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ভারতীয় হজ কমিটি হজ 2026-এর বিমান ভাড়ার জন্য অতিরিক্ত 10,000 টাকা জমা দেওয়ার নির্দেশ জারি করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হজযাত্রীদের একাংশ জানিয়েছেন, বিমান টিকিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই তারা মক্কা এবং মদিনায় পৌঁছানোর পর আচমকা এই অতিরিক্ত অর্থ জমা দিতে নির্দেশ সম্পূর্ণ অপ্রত্যাশিত। এতে বহু যাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। হাজিদের অভিযোগ, অধিকাংশ হজযাত্রী বর্তমানে বিদেশে থাকায় নেট ব্যাংকিং ব্যবহারে নানা জটিলতা দেখা দিয়েছে।
অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভারতে সক্রিয় থাকলেও বিদেশে কার্যকর নয়, ফলে অনলাইনে অর্থ জমা দেওয়া কার্যত কঠিন হয়ে পড়েছে। রাজ্যে দিন দিন বেড়েই চলেছে হাতি মানুষের সংঘাতের ঘটনা। এবার নোয়াগাঁও জেলার কলিয়াবর এলাকায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম নরেন গোয়ালা। তিনি বুহাপাহাড় চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে। খবর অনুযায়ী মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ করেই বন্য হাতির মুখোমুখি হন তিনি। মুহূর্তের মধ্যেই হাতিটি তাকে আক্রমণ করে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে বন দপ্তর এবং জকলাবান্ধা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়িতে যাদের রান্নার গ্যাসের পাইপলাইনের পাশাপাশি এলপিজি সিলিন্ডারও রয়েছে তারা সাবধান। এবার কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী একই পরিবারে 2 রকমের জ্বালানি সংযোগ রাখা দণ্ডনীয়। গত 14 মার্চ এই সংক্রান্ত নির্দেশিকা জারি হলেও গত 1.5 মাসে মাত্র 43,000 গ্রাহক তাদের এলপিজি সিলিন্ডার সমর্পণ করেছেন। এই সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় এবার সমীক্ষা চালিয়ে গ্রাহক চিহ্নিত করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এলপিজি সরবরাহে বড়সড় সংকট তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারত বিপাকে পড়েছে। ভারতের মোট এলপিজি চাহিদার 60% মেটানো হয় আমদানির মাধ্যমে, যার সিংহভাগ আসে পশ্চিম এশিয়া থেকে। এই চাপ কমাতে কেন্দ্র চায় যেসব এলাকায় পাইপলাইনের সুবিধা আছে সেখানকার মানুষ পুরোপুরি পিএনজি ব্যবহার করুন, যাতে সিলিন্ডারগুলো প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পাঠানো যায়। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, একই সাথে 2টি সংযোগ রাখা বাঞ্ছনীয় নয়। কতজন গ্রাহক নিয়ম অমান্য করেছেন তা খতিয়ে দেখতে একটি মূল্যায়ন অথবা অ্যাসেসমেন্ট শুরু হয়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগ খুবই ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও অধিকাংশ গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন না, অথচ মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। বাস্তবে বহু গ্রাহকই কোনো সিলিন্ডার গ্রহণ করেননি বলে দাবি করেছেন। গ্রাহকদের আরও অভিযোগ, এই সিলিন্ডারগুলো পরবর্তীতে খোলা বাজারে 2 থেকে 3,000 টাকায় বিক্রি হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠছে, এজেন্সি থেকে সিলিন্ডার বাইরে না গেলে কালোবাজারিদের হাতে এত সিলিন্ডার পৌঁছাচ্ছে কিভাবে? গ্রাহকদের না দিয়েই কিভাবে ডেলিভারি দেখানো হচ্ছে? অনেকের মতে এই ঘটনায় এজেন্সির ভেতরের কিছু অসাধু কর্মীর যোগসাজশ থাকতে পারে। এদিকে গ্যাসের আশায় ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে।